সকল দর্শক বন্ধুকে পুনরায় শুভেচ্ছা। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। উক্ত ম্যাথটি একটি বোর্ড কোশ্চেন। এই ম্যাথটি 2012 সালে বোর্ড পরীক্ষায় এসেছিল। তো প্রথমে আমি ম্যাথটি পড়তেছি। এখানে বলা হচ্ছে দ্য অপারেটিং রেজাল্টস অফ এ কোম্পানি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স ওয়ার অ্যাজ ফলোস। অর্থাৎ নিচে একটি কোম্পানির 2 বছরের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। এখানে দেয়া আছে 2011 সালের তথ্য আর 2012 সালের তথ্য। প্রথমে রয়েছে সেলস। আমার 2011 সালে সেলস ছিল 6 লক্ষ টাকা আর 2012 সালে সেলস ছিল 10 লক্ষ টাকা। এবারে দেয়া আছে প্রফিট অ্যান্ড লস। প্রথমে দেয়া আছে মাইনাস ফিগার 60,000 টাকা, অর্থাৎ 2011 সালে আমার লস হয়েছে 60,000 টাকা। যেহেতু মাইনাস ফিগার সেহেতু লস ইন্ডিকেট করে। এবার হচ্ছে 2012 সাল, এই ক্ষেত্রে আমার হয়েছে প্লাস ফিগার 1 লক্ষ টাকা। সুতরাং আমি এটি বলতে পারি যে এটি হচ্ছে আমার লাভ বা প্রফিট। এবারে প্রথমে বলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সুতরাং প্রথমে আমাকে বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম অথবা পিভি রেশিও। আমি বলেছিলাম গত ক্লাসে যে যদি প্রশ্নপত্রে 2টি বছর থাকে তখন তুমি কোন সূত্র প্রয়োগ করবে। তখন তোমার সূত্র হবে চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস গুণ 100। এখন দেখো বন্ধুরা, এখানে আমি প্রথমে ধরলাম 2012 সাল, কারণ এখানে প্রফিটের ক্ষেত্রে এই মানটি বড় সংখ্যা। তো 2012 সালে আমার প্রফিট ছিল 1 লক্ষ টাকা। যেহেতু পরিবর্তন সেহেতু বিয়োগ। এবারে দেখো 2011 সাল, এই ক্ষেত্রে আমার কিন্তু প্রফিট হয়নি, হয়েছে মাইনাস ফিগার, অর্থাৎ আমার এটা হচ্ছে লস 60,000 টাকা। সুতরাং আমি এখানে দিলাম 60,000 টাকা মাইনাস ফিগার। এবার আমি দেখব আমার বিক্রয়ের পরিবর্তন, অর্থাৎ এই 2 বছরে আমার কত টাকার বিক্রয়ের পরিবর্তন ঘটেছে। প্রথমে আমি নিয়েছিলাম 2012 সাল, তাই 2012 সালে আমার বিক্রয় ছিল 10 লক্ষ টাকা আর 2011 সালে আমার বিক্রয় ছিল 6 লক্ষ টাকা। আর যেহেতু প্রশ্নপত্রটি হচ্ছে রেশিও নিয়ে বা অনুপাত, সুতরাং এখানে হবে 100। এবারে দেখো বন্ধুরা, এখানে রয়েছে 1 লক্ষ আর এখানে হয়েছে মাইনাস, আর সাথে কিন্তু এটাও একটা মাইনাস ফিগার। সুতরাং আমি বলতে পারি অনায়াসেই এই মাইনাসে প্লাস হয়ে গেল। সুতরাং 1 লক্ষ যোগ 60,000, আমার ফলাফল নামে 1 লক্ষ 60,000। আর নিচে হচ্ছে 10 লক্ষ থেকে 6 লক্ষ বিয়োগ, থাকে 4 লক্ষ। এখন যখনই আমি 1 লক্ষ 60,000-কে 4 লাখ দিয়ে ভাগ দেব এবং গুণ করবো 100 দিয়ে, আমি পেয়ে যাব 40%। এটা হচ্ছে আমার পিভি রেশিও বা সিএম রেশিও। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। সেখানে বলা আছে ফিক্সড এক্সপেন্স বা স্থায়ী ব্যয়ের পরিমাণ। তো আমি বলেছিলাম এক্ষেত্রে সূত্র হবে সেলস গুণ পিভি রেশিও মাইনাস প্রফিট। যেহেতু প্রশ্নপত্রে কোনো বছর ইন্ডিকেট করে নাই, এখানে বছর 2টি রয়েছে, প্রশ্নপত্রে শুধু বলা রয়েছে ফিক্সড এক্সপেন্স। এখন তুমি চাইলে 2011 সালের বা 2012 সালের যে কোনো একটি স্থায়ী ব্যয় বা এফসি বের করতে পারো। আমি এখানে 2012 সালেরটি বের করলাম। এখন সূত্র হচ্ছে আমার সেলস গুণ পিভি রেশিও। এখন 2012 সালে আমার সেলস ছিল 10 লক্ষ টাকা আর আমার পিভি রেশিও বা সিএম রেশিও হচ্ছে 40%। আর এই 2012 সালে আমার প্রফিট হচ্ছে 1 লক্ষ টাকা, অর্থাৎ বিয়োগ প্রফিট 1 লক্ষ টাকা। এখন যদি আমি 10 লক্ষ গুণ 40%, আমার আসে 4 লক্ষ টাকা, আর 4 লক্ষ বিয়োগ 1 লক্ষ, তাহলে আসে আমার 3 লক্ষ টাকা। এটা হচ্ছে আমার স্থায়ী ব্যয়, এফসি বা ফিক্সড এক্সপেন্স। এবার হচ্ছে 3 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে বিইপি। এখন দেখো বন্ধুরা, বিইপি হচ্ছে সমচ্ছেদ বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে লাভ হয় না লসও হয় না। এই বিইপি 2টি ফরম্যাট হয়, একটি হচ্ছে বিইপি টাকা, আরেকটি হচ্ছে বিইপি ইউনিট। ইউনিট মানে হচ্ছে ততটুকু পরিমাণ পণ্য যতটুকু বিক্রয় করলে প্রতিষ্ঠানে কোনো লস বা লাভ হবে না। আর বিইপি টাকা হচ্ছে ততটুকু টাকা বিক্রয় যা করলে প্রতিষ্ঠানের লাভ লস কিছুই হবে না। আমি প্রথম ক্লাসে এগুলো বলেছিলাম। এখন এইখানে কিন্তু প্রশ্নপত্রে বিইপি ইউনিট বা টাকা কোনোটি উল্লেখ করা নেই। যদি প্রশ্নপত্রে বিইপি টাকা বা ইউনিট কোনোটি উল্লেখ করা না থাকে, তখন তুমি বিইপি টাকাটি বের করবা।
আর যদি প্রশ্নপত্রে বিএপির টাকা বা ইউনিট উল্লেখ করা থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। যেহেতু এখানে প্রশ্নপত্রে বিএপি টাকা বা ইউনিট কোনোটি উল্লেখ করা নেই, সেহেতু আমি এখানে বিএপি টাকা বের করব। আমার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। এখন বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার এটি বের করা কিন্তু আমার সূত্র আরো রয়েছে, কিন্তু যেহেতু আমার প্রশ্নপত্রে ফিক্সড কস্ট আমি বের করেছি এবং পিভি রেশিও বের করেছি, সুতরাং আমি খুব সহজে এই সূত্রটি প্রয়োগ করলাম। যদি আমি দেখতাম যে প্রশ্নপত্রে ফিক্সড কস্ট এবং পিভি রেশিও দেয়া নেই বা আমি বের করিনি, তখন আমি অন্য সূত্র প্রয়োগ করতাম। এখন দেখো বন্ধুরা, এখানে আমার স্থায়ী ব্যয় হচ্ছে 3 লক্ষ টাকা আর পিভি রেশিও হচ্ছে 40%। এখন এই 40%কে ভাঙানোর নিয়ম হচ্ছে 40% ভাগ 100 বা 40/100, তাহলে আমার আসে 0.40, অর্থাৎ 3 লক্ষ ভাগ 0.40, তাহলে আমি পেয়ে যাব 7,50,000 টাকা। এটা আমার বিএপি টাকা। এবার হচ্ছে লাস্ট কোশ্চেন, এখানে বলা হচ্ছে মার্জিন অফ সেফটি। তো বন্ধুরা, মার্জিন অফ সেফটি বের করার নিয়ম হচ্ছে প্রফিট ভাগ সিএম রেশিও বা পিভি রেশিও। এখন আমার প্রফিট ছিল 12 সালে 1 লক্ষ টাকা। যেহেতু প্রশ্নপত্রে কোনো প্রকার সালের কথা ইন্ডিকেট করে নাই, সেহেতু আমি যে কোনো সাল নিয়ে অঙ্কটি করতে পারি। যদি প্রশ্নপত্রে নির্দিষ্টভাবে কোনো সালের কথা বলা থাকে, তাহলে তুমি ওই সাল নিয়েই অঙ্কটি করবা। আর যখন দেখবা যে প্রশ্নপত্রে দুটি সাল দেওয়া আছে এবং কোনো সালের কথা নির্দিষ্টভাবে ইন্ডিকেট করা হয়নি, তখন তুমি অ্যাজ ইউর উইশ যে কোনো সাল ইউজ করতে পারো। তো বন্ধুরা, এখানে আমার প্রফিট হচ্ছে 12 সালে 1 লক্ষ টাকা আর সিএম রেশিও বা পিভি রেশিও হচ্ছে 40%, অর্থাৎ এই 40কে আমি যদি ভাগ দিই 100 দ্বারা, তাহলে আমি পেয়ে যাব 0.40। এবারে যখন আমি ভাগ দিব এই 1 লক্ষ ভাগ 0.40, আমি পেয়ে যাব 2,50,000 টাকা বা 2,50,000। তো বন্ধু, এই হচ্ছে 4টি ফরম্যাট। আমি আশা করব যদি প্রশ্নপত্রে কখনো দুটি বছর দ্বারা কোনো অঙ্ক থাকে, তখন তোমরা এই নিয়মে খুব সহজেই অঙ্কটি সমাধান করতে পারবে। আর আমরা নেক্সট ক্লাসে আরেকটি ম্যাথ নিয়ে সমাধান করব। সেখানে আমরা তোমাদেরকে নতুন একটি নিয়ম দেখাবো, যেখানে কোনো প্রকার বছরের কথা উল্লেখ করা নেই, যেখানে কিছু মান দেয়া রয়েছে, সেই মান দ্বারা তুমি কিভাবে অঙ্কের সমাধান করবে। তো বন্ধুরা, যদি আজকের ক্লাসে কারো কোনো প্রকার সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারবে। কিন্তু যারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ব্যর্থ হও, তারা অবশ্যই আমাদেরকে ডিএমএস টিচিং ফেসবুক পেজে এসএমএস এর মাধ্যমে জানাতে পারো। তাহলে আমরা তোমাদের যাবতীয় সমস্যার সর্বোচ্চ সমাধান দেওয়ার প্রয়াস করব। তো বন্ধুরা, সকলে ভালো থাকো এবং আগামী ক্লাসটি অবশ্যই দেখো। সেই পর্যন্ত বাই।